মারাত্মক ইম্পর্টেন্ট প্রশ্ন ভাই। এই প্রশ্নটা খুবই সহজ, কিন্তু প্রশ্নটা এত গুরুত্বপূর্ণ যে এটা এসএসসি বলো, এইচএসসি বলো, অ্যাডমিশন পর্যন্ত এটা প্রচুর পরিমাণে এসে থাকে। ঠিক আছে, তো এই প্রশ্নটা আমরা করব, বেসিক সহ ক্লিয়ার করে পড়বো। এই প্রশ্নটা আজকেও এসএসসি বোর্ড পরীক্ষায় ফিজিক্সে আজকেও মনে হয় রাজশাহী বোর্ডে আসছে, আর অন্য অন্য বোর্ডে আসতে পারে, আমি রাজশাহী বোর্ডে দেখছি শুধু। তো এইটা আমরা সলভ করব। তো এটা সলভ করার আগে প্রশ্নটা আগে পড়ি। দেখো, বলা হয়েছে যে 300 মিটার উঁচু হতে একটা বস্তু অভিকর্ষের টানে মুক্তভাবে নিচে পড়লে ভূমি হতে কত উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির অর্ধেক হবে। সহজ প্রশ্ন, হ্যাঁ, কিন্তু তোমার যদি এইটা বেসিক ক্লিয়ার না থাকে তাহলে এটাই জটিল, এটাই তুমি পারবা না। অনেকে এটা মুখস্থ করে, কিন্তু এটা একেবারে ইজি। দেখো, তুমি যদি একটা বস্তুকে উপর থেকে ছেড়ে দাও, একটা বস্তুকে উপর থেকে ছেড়ে দিলা, এ কি মুক্তভাবে নিচে পড়বে। তাহলে একটা বস্তু ছেড়ে দিলে, উপর থেকে ছেড়ে দিলে বিনা বাধায় যদি সেই বস্তুটা পড়তে থাকে, তো সেটা কেন ভূমিতে পতিত হবে? কারণ পৃথিবী প্রত্যেকটা জিনিসকে নিজের দিকে টানে, তাই না? তাহলে একটা বস্তু নিচের দিকে পড়ছে, এটা কিসের প্রভাবে পড়ছে? অভিকর্ষজ বলের প্রভাবে পড়ছে, তাই না? আচ্ছা, পৃথিবী আর অন্য একটা বস্তুর আকর্ষণ বল, এটাই তো অভিকর্ষজ বল, তাই না? তো ওই অভিকর্ষের টানে বস্তুটা কি নিচে পড়ছে। আচ্ছা, এখন একটা বস্তু মুক্তভাবে যদি পড়ে তাহলে কত ত্বরণে পড়ে এটা বলতে পারবা? যদি মুক্তভাবে পড়ে থাকে তাহলে সেইটা কিন্তু তোমরা সবাই জানো, জি ত্বরণে পড়ে। তো জি এর মানটা কত? 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। মানে কি অভিকর্ষ ত্বরণ নিয়ে একটা মুক্তভাবে পড়ন্ত বস্তু পড়ে থাকে, তাই না? আচ্ছা, এখন এই ত্বরণটা 9.8 মানে কি? মানে হচ্ছে যে একটা বস্তু যখন মুক্তভাবে উপর থেকে পড়বে তখন তার ত্বরণ 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, মানে হচ্ছে তার প্রতি সেকেন্ডে বেগটা 9.8 মিটার পার সেকেন্ড করে বাড়তে থাকে। পড়ার সময় প্রতি সেকেন্ডে তার বেগটা 9.8 মিটার পার সেকেন্ড করে বাড়তে থাকে। ধরো এখান থেকে একটা বস্তু পড়ছে, এটা ভূমি, তো একটা বস্তু এখানে পড়বে, তো এই যে পড়ছে, এই পড়তে পড়তে প্রতি সেকেন্ডে এর বেগটা 9.8 মিটার পার সেকেন্ড করে বাড়তেই আছে, বুঝছো? অর্থাৎ যত নিচে নামছে তার বেগটা তত বাড়ছে, যত নিচে নামছে তার বেগটা তত বাড়ছে, তাই না? আচ্ছা, তাহলে এই পয়েন্টে যা বেগ, আর একটু নিচে নামলে তার চাইতে বেগটা কিন্তু বেশি, ওই যে প্রতি সেকেন্ডে 9.8 মিটার পার সেকেন্ড করে বাড়ছে, বুঝছো? আমি জাস্ট বোঝাতে চাচ্ছি যে একটা বস্তু যদি মুক্তভাবে পড়তে থাকে তার বেগটা যত নিচে নামবে তত বাড়তে থাকবে, হ্যাঁ, এবং ভূমিতে পতিত হলে বেগটা শূন্য হয়ে যাবে। আচ্ছা, এখন এই অঙ্কটা সলভ করি। দেখো, 300 মিটার উঁচু হতে একটা বস্তু পড়ছে, তো এটা মনে করো ভূমি, এইটা মনে করো 300 মিটার উঁচু সেই স্থান, এখান থেকে এই বস্তুটা মনে করো পড়বে, তাহলে উচ্চতাটা কত? 300 মিটার। 300 মিটার, তাহলে এইটা উচ্চতা এইচ ধরো, সেটা কত দেওয়া আছে প্রশ্নে? 300 মিটার। তাহলে 300 মিটার উঁচু থেকে একটা বস্তু পড়ছে, সেটা কি মুক্তভাবে পড়ছে, কোনো বাধা নাই, ঠিক আছে? এই পথে কোনো বাধা নাই, চিন্তা করো। আচ্ছা, এখন তোমার প্রশ্নে জানতে চাইছে যে ভূমি হতে কোন উচ্চতায়, ভূমি হতে কত উচ্চতায় গতিশক্তি থাকবে, সেই গতিশক্তিটা বিভব শক্তির অর্ধেক হবে। আচ্ছা, ভূমি হতে কত উচ্চতায় এই বস্তুটা যে পড়ছে এর গতিশক্তি থাকবে, সেই গতিশক্তিটা বিভব শক্তির অর্ধেক হবে। আচ্ছা, একটা বস্তু যখন পড়ছে তাহলে তার পরন্ত যে পথটা, সেই পথে অবশ্যই তার একটা বেগ থাকবে না, নির্দিষ্ট পরিমাণ বেগ থাকবে। তাহলে যদি বেগ থাকে তাহলে অবশ্যই তার গতিশক্তি থাকবে না? অবশ্যই থাকবে। আচ্ছা, এখন জানতে চাইছে যে পরন্ত বস্তুর সেই কোন পয়েন্ট, ভূমি থেকে সেই কোন অবস্থা যেখানে গতিশক্তিটা বিভব শক্তির অর্ধেক হবে। তাহলে তুমি এখানে ধরে নাও, তুমি তো জানো না সেই পয়েন্টটা কি, তাহলে ধরে নাও যে ভূমি থেকে x মিটার উচ্চতায়, ধরো এইটা সেই x মিটার উচ্চতায় এই পয়েন্টে যখন বস্তুটা পড়তে পড়তে আসবে তখন তার একটা গতিশক্তি থাকবে। কেন গতিশক্তি থাকবে? কারণ তো সে এখনো ভূমিতে পড়ে নাই, একটা টপে আছে, উচ্চতায় আছে, তাহলে অবশ্যই তার কিন্তু একটা বেগ আছে এই পয়েন্টে। তো বেগ থাকলে অবশ্যই একটা গতিশক্তি থাকবে, তাহলে এই পয়েন্টে একটা গতিশক্তি আছে। আচ্ছা, তাহলে গতিশক্তিকে আমরা কি দ্বারা প্রকাশ করি? ই কে দ্বারা প্রকাশ করি, এনার্জি অফ কাইনেটিক, এইটা। তো তুমি ধরে নিচ্ছ যে ভূমি থেকে x মিটার উচ্চতায় গতিশক্তিটা হবে কি? বিভব শক্তির অর্ধেক, মানে এনার্জি অফ পটেনশিয়াল, এইটা। তাহলে যেহেতু সে ভূমি থেকে একটা নির্দিষ্ট পরিমাণ উচ্চতায় আছে, তাহলে অবশ্যই তার কিন্তু বিভব শক্তি আছে। বিভব শক্তিটা কি? বিভব শক্তি হচ্ছে বস্তুর ভিতরে যে সঞ্চিত শক্তি, সেটাই বিভব শক্তি। দেখো, একটা বস্তু যখন ভূমি থেকে একটা নির্দিষ্ট পরিমাণ উচ্চতায় থাকে, কেন তার ভিতর বিভব শক্তি থাকে? কারণটা হচ্ছে যখন বস্তুটা ভূমিতে ছিল, তো ভূমি থেকে ওই নির্দিষ্ট উচ্চতায় তুলতে যে কাজটা করেছো তুমি, সেই কাজটাই তো ওই উচ্চতায় ওই বস্তুটা যখন অবস্থান করছে তার ভিতর সঞ্চিত আছে, তাই না?
তাহলে সেটাই তো বিভব শক্তি, তাই না? তো এই পয়েন্টে গতিশক্তি আছে, যেহেতু বেগ আছে, বিভব শক্তিও আছে, বুঝছো, যেহেতু একটা নির্দিষ্ট উচ্চতায় আছে। তাহলে তুমি ধরে নিয়েছো যে ভূমি থেকে x মিটার উচ্চতায় যে গতিশক্তিটা থাকবে সেইটা প্রশ্ন অনুযায়ী বিভব শক্তির অর্ধেক হবে, এটা ধরে নিয়েছো। আচ্ছা, এখন ভালো কথা, তোমার এই উচ্চতাটাও লাগবে। কিভাবে লাগবে আমি দেখাচ্ছি। তাহলে বলো তো 300 টোটাল, 300-র ভিতরে যদি এতটুক x মিটার হয় তাহলে এতটুক কত? অবশ্যই 300 মাইনাস x মিটার, তাই না? এটা যদি x মিটার হয় তাহলে এটা কি 300 মাইনাস x না? অবশ্যই, এতটুকু তো বুঝছো। আচ্ছা, এখন তোমার কাছে হাতিয়ার হিসাবে শুধু এতটুকুই আছে, এই শর্তটুকুই আছে, তাহলে এটা নিয়ে কাজ করতে হবে তোমাকে। তুমি এটা লেখো, ইকে ইজ ইকুয়াল টু হাফ অফ কি, হাফ অফ ইপি, ঠিক আছে? এটা লিখলা। তো ইকে তো গতিশক্তি, গতিশক্তি সমান তুমি কি জানো? হাফ এম ভি স্কোয়ার, এটা জানো না? আচ্ছা, আর ওই পাশে হাফ ইন্টু ইপি মানে বিভব শক্তি, এটা সমান কি জানো? এম জি এইচ, এটা জানো না? অবশ্যই জানো। তাহলে হাফ হাফ কাটা, এম কাটা, যেহেতু ভর মানে বস্তুর একই তো বস্তু, তাই না? আচ্ছা, এখন এই পাশে কি থাকছে দেখো তো? ভি স্কোয়ার থাকছে শুধুমাত্র, আর এই পাশে কি থাকছে? জি এইচ থাকছে, তাই না? আচ্ছা, এখন দেখো তো এই এইচটা কিসের? এইচটা বিভব শক্তির দরুন না? তো বিভব শক্তি কখন প্রাপ্ত হয়? যখন ভূমি থেকে একটা নির্দিষ্ট উচ্চতায় বস্তুকে উঠানো হয়। তাহলে এই বস্তুটা এখন ভূমি থেকে x মিটার উচ্চতায় অবস্থান করছে না? তাহলে আমি এইচ এর জায়গায় সহজেই x লিখতে পারবো কি না? দেখো, বিভব শক্তির বেলায় আমরা সর্বদা ভূমি থেকে কতটুকু উচ্চতা আছে বস্তুটা সেইটা হিসাব করব। তাহলে এইচ এর জায়গায় এখন তো ভূমি থেকে x মিটার উচ্চতায় আছে, তাহলে আমি এইচ এর জায়গায় x লিখতে পারবো কি না? অবশ্যই পারবো, কারণ এই এইচটা হচ্ছে কি বিভব শক্তির এইচ। তো এইচকে x দ্বারা রিপ্লেস করলাম, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো তো ভি লাগবে। ভি মানে কি? এই পয়েন্টে বস্তুটার কি বেগ লাগবে। যেহেতু বস্তুটা এখন নামছে তাহলে এই পয়েন্টে একটা নির্দিষ্ট পরিমাণ বেগ আছে, সেই বেগটা লাগবে। এখন কথা হচ্ছে যে বেগটা তুমি কিভাবে বের করবা? তো বেগের একটা ফর্মুলা জানো না? দেখো তো, ভি স্কোয়ার সমান কি ইউ স্কোয়ার প্লাস 2gh, এইটা জানো কি না? অবশ্যই জানো। আর ওপাশে কি gx, এটা জানো? অবশ্যই জানো তোমরা, আশা করব। তাহলে দেখো, এই ক্ষেত্রে বেগটা আমার লাগবে। এখন এই যে এইচটা আছে, এখন কি এটা বলো তো? এই এইচের পরিচয়টা কি বলো তো? এই এইচের পরিচয়টা হচ্ছে বস্তু কতটুক নামছে সেই দূরত্বটা। কেন এখন আমরা এই দূরত্বটা কেন হিসাব করব? ভূমি থেকে কেন দূরত্বটা হিসাব করব না? কারণ হচ্ছে বস্তু কতটুক নামছে বেগটা তার উপর ডিপেন্ড করছে। দেখো, আমি বলেছি যে বস্তু এখন নামছে, মনে করো এই পয়েন্টে যা বেগ হবে এই পয়েন্টে কি তাই বেগ হবে? জীবনেও না। কারণ হচ্ছে বস্তু যত নিচে নামবে বেগ তত বৃদ্ধি পাবে। তার মানে এই পয়েন্টে যা বেগ আর এই পয়েন্টে যা বেগ কখনোই সেম না। যেটা নিচে আছে যে পয়েন্টটা, সেটার বেগটা বেশি, কারণ এই নিচে আছে বেশি নামছে, তাই না? তাহলে এই পয়েন্টে আরও বেগ বেশি, তাহলে এই পয়েন্টটার বেগটা লাগবে। তাহলে বেগটা ডিপেন্ড করছে কার উপর? কতটুক নামছে তার উপর না? তাহলে তুমি এখানে এইচটা পরিচয়টা কি বলো তো? যতটুক নামছে ততটুক বসাবা না, এই দূরত্বটা বসাবা না? অবশ্যই। তাহলে এখন তুমি কি করবা? ইউ স্কোয়ার প্লাস কি 2g, এইচের স্থলে কি লিখবা? এই দূরত্বটা লিখবা, কারণ সে আগে যেখানে ছিল সেখান থেকে কতটুক নামছে? এই যে 300 মাইনাস এক্স, এতটুকু নামছে, 300 মাইনাস এক্স এইটা, আর ওই পাশে কি gx। এখন দেখো তো, বস্তু তো প্রথমেই স্থির ছিল, আদিবেগ তো শূন্য ছিল, তাহলে এটা শূন্য বসালে এটা তো শূন্য হয়ে যায়, তো শূন্য আর লিখলাম না এখানে। তাহলে কি থাকছে? 2g 300 মাইনাস কি x, এইটা, তাই না? আর ওপাশে কি থাকছে? gx, তাই না? তো জি কাটা চলে যায়, দেখো, তাহলে ওপাশে শুধুমাত্র x পড়ে থাকছে। তাহলে x এর ভ্যালুটা কি বলো তো? x এর ভ্যালুটা কি? 2 ইন্টু এইটা, এই যে 2 ইন্টু 300 মাইনাস কি x, এটা। আচ্ছা, এখন এখানে x রাখো তুমি। x যদি রাখো তাহলে 2 এর সাথে 300 গুণ করলে কত হবে? অবশ্যই 600 হবে। আর এই পাশে 2 এর সাথে x গুণ করলে মাইনাস 2x হচ্ছে না? জাস্ট বাংলা গুণ করছি, এটা তো বুঝো। এখন দেখো, মাইনাস 2x এপার আসলে কি হবে? x প্লাস 2x, মাইনাস 2x এপার আনছি, তাহলে কি প্লাস 2x, তাহলে প্লাস 2x আর একটা x, তাহলে 3x একবারে লেখা যায় না? অবশ্যই লেখা যায় 3x। আর ওপাশে কি 600, আমি একবারে করছি, এটা তো বোঝা উচিত তোমাদের। আচ্ছা, তাহলে x এর মানটা কি বাড়াবে বলো তো? 3 দ্বারা ভাগ করে দিলে অবশ্যই কি 200। তাহলে এটা তো দূরত্ব, তুমি তো ধরে নিয়েছিলা যে ভূমি থেকে x মিটার উচ্চতায় এই শর্তটা ফিল আপ হবে, মানে গতি শক্তিটা বিভব শক্তির অর্ধেক হবে। তার মানে কি x এর মানটা কত পেলা? 200 মিটার না? তার মানে ভূমি থেকে 200 মিটার উচ্চতায় যখন বস্তুটা পড়তে পড়তে অবস্থান করবে সেই পয়েন্টে গতিশক্তিটা বিভব শক্তি যেটা থাকবে তার অর্ধেক হবে, বুঝছো? তাহলে x এর মান 200 মিটার।
আচ্ছা, তাহলে তোমার প্রশ্নের উত্তর কিন্তু হয়ে গেছে। এখন এই প্রশ্নটা যদি এমসিকিউতে আসে তাহলে এত করার তো সময় থাকবে না, তখন তো দ্রুত করতে হবে, ঠিক আছে? একটা এমসিকিউ এর জন্য 40 থেকে 50 সেকেন্ড সময় থাকে, তো এত বড় প্রসেস করার তো কোনো প্রয়োজন নাই। তো এমসিকিউ এর জন্য একটা শর্টকাট আছে, দেখো শর্টকাটটা আমি লিখছি, এটা মুছাই দিলাম। এইচ উচ্চতায় পরন্ত বস্তুর এইচ উচ্চতায় যদি যদি গতিশক্তিটা বিভব শক্তির n গুণ হয়, বিভব শক্তির n গুণ হয়, এটার সাথে কম্পেয়ার করো। দেখো গতিশক্তিটা বিভব শক্তির n গুণ হয়, এখানে n এর মান কত বলো তো? এই প্রশ্নের জন্য হাফ না? আচ্ছা যাই হোক, তাহলে গতিশক্তি বিভব শক্তির যদি n গুণ হয়, তাহলে এই যে ভূমি থেকে উচ্চতাটা বের করার সূত্র হচ্ছে, বা x এর মানটা বের করার সূত্র হচ্ছে কি, h ডিভাইডেড বাই n প্লাস 1। সব মানগুলো বসাইলেই তুমি এক্সটা বের করতে পারবা, লং প্রসেসে যাওয়াই লাগবে না। এখানে এইচটা কি, এইচটা হচ্ছে ভূমি থেকে কত উচ্চতায় প্রথমে ছাড়া হয়েছিল। দেখো এখানে এইচ এর পরিচয় হচ্ছে 300 না? আচ্ছা, আর এন এর পরিচয়টা কি, সেটা হচ্ছে গতিশক্তিটা বিভব শক্তির কত গুণ, মানে ইপির সাথে যত গুণ থাকবে সেটাই হচ্ছে এন, আর প্লাস 1। তো আমার যে অঙ্কটা, এই অঙ্কটার ডেটাগুলো এখানে বসাও, তাও দেখো এই 200 রেজাল্ট বাড়াবে। আচ্ছা এখানে বসাই, দেখো এইচ এর মানটা কত? 300। এন এর মানটা কত এই প্রশ্নে? হাফ, প্লাস কত? 1। তার মানে উপরে হচ্ছে 300 আর নিচে কত? হাফ প্লাস 1। মানে কি, হাফের সাথে যদি 1 যোগ করো তাহলে কত হবে? 1.5 হবে না? তো আমি 1.5 সমান কি লিখতে পারি একটু দেখো তো? 1.5 সমান লিখতে পারবো না 3/2। 3 টাকাকে যদি 2 ভাগে ভাগ করো তাহলে 1.5 টাকা হয় না? সেই হিসাবে লিখছি। আচ্ছা যাই হোক, এখন 2 তো উপরে চলে যায়, তার মানে কি 300 × 2 ডিভাইডেড বাই কত? 3। তো 300কে যদি 3 দ্বারা ভাগ করো তাহলে 100, তো 100-র সাথে 2 গুণ করলে হবে 200, ওই একই রেজাল্ট আসছে, দেখছো? তাহলে 200 মিটার শর্টকাট দিয়ে করলে একই রেজাল্ট। তো এমসিকিউ এর জন্য তুমি এই শর্টকাটটা ইউজ করবা, আর রিটেনের জন্য ওই যে আগে যে প্রসেসটা দেখালাম ওইটা। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা করে নিবা, ঠিক আছে? আচ্ছা আশা করি বুঝতে পারছো। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।